ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে DSCC-19 অর্থাৎ ভারতের নারীদের ইতিহাস এই পেপারটি রয়েছে। এই পেপারের একটি 20 নম্বরের প্রশ্ন, 19 শতকে ভারতের নারীদের অবস্থা কেমন ছিল, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরের 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, 19 শতকের নারীদের অবস্থা বুঝতে গেলে আমাদেরকে একটু প্রাচীনকালে নারীদের অবস্থা কেমন আছে সেটাও জানতে হবে। আমরা এর আগে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে দেখেছি যে প্রাচীন ভারতের নারীদের অবস্থা কেমন। তা সেখানে দেখা যায় যে নারীরা, ধর্মশাস্ত্রেই লেখা রয়েছে, নারী পুরুষের চাকরের মতো, এবং নারী হচ্ছে সমস্ত অনর্থের মূল, নারী লোভ কামের শিকার। এই কারণে পুরুষতান্ত্রিক সমাজে নারীকে পুরুষের অধীনে রাখা হয়, এবং একটি নারী জন্মাবস্থায় সে তার পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীনে এবং বৃদ্ধ বয়সে তার পুত্রের অধীনে রয়েছে, অর্থাৎ নারীকে রাখা হয়েছে কোনো না কোনো পুরুষের অধীনে। এই ধারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রাচীনকালে বজায় ছিল, এবং নারী, আমরা মধ্যযুগে দেখেছি যে নারী বাল্যবিবাহের শিকার, বা নারী সতীদাহ প্রথার শিকার, পণ প্রথার শিকার, বহু বিবাহের শিকার, অসম বিবাহের শিকার, এবং নারীকে পর্দার আড়ালে রাখা হয়েছে, গৃহের অভ্যন্তরে নারীকে রাখা হয়েছে। নারী কোনো সামাজিক আচার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারতেন না। এক কথায় নারীদের অবস্থা ছিল খুবই শোচনীয়। সে প্রাচীনকালে নারীকে বাজারে আলু পটলের মতো ভোগ্য পণ্য হিসেবে কিন্তু বিক্রি করা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিংশ শতকে এসে নারী অসীম ক্ষমতাধর বা অসীম ক্ষমতার অধিকারী। নারী আজ পুরুষের পাশাপাশি ভোটাধিকার লাভ করেছে, যেটা আগে ছিল না। নারীর ক্ষমতায়ন হয়েছে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন হয়েছে, নারী পুরুষের সাথে একইভাবে সরকারি চাকরিতে সে অংশগ্রহণ করতে পারছে এবং সমান বেতনের দাবিদার। আজকে নারী আকাশে প্লেন ওড়াচ্ছে, মহাকাশে যাচ্ছে, নারী সেনাপ্রধান হচ্ছে, নারী রাষ্ট্রপতি হচ্ছেন। এসবই আমরা বিংশ শতকে দেখতে পাচ্ছি। কিন্তু মাঝে এর আগে যে 19 শতক, সেই সময় নারীদের অবস্থা কেমন ছিল, এটাই আমাদের প্রশ্নের মূল বিষয়বস্তু। তো দেখো, 19 শতকে নারীদের অবস্থার পরিবর্তন হতে শুরু করে। প্রাচীনকাল থেকে একেবারে 1800 শতক পর্যন্ত নারীদের যে হীন অবস্থা ছিল, সেই জায়গা থেকে নারীর অবস্থার উন্নতি হওয়া শুরু হয় এই 19 শতকে। যেহেতু 19 শতকে ইংরেজরা ভারতবর্ষে আসছেন এবং তারা পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাচ্ছেন ভারতবর্ষে, ফলে সেই পাশ্চাত্য শিক্ষায় আলোকপ্রাপ্ত হয়ে ভারতের কিছু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, তারা এই নারীদের ক্ষমতায়ন, নারীদের শিক্ষার অঙ্গনে নিয়ে আসার যে প্রয়োজনীয়তা, সেটা উপলব্ধি করেন, এবং তাদের হাত ধরে নারী আন্দোলন বা নারীদের ক্ষমতায়নের যে প্রক্রিয়া সেটা শুরু হয়। অর্থাৎ 19 শতকে একটাই কাজ হয়েছিল, সেটা হচ্ছে নারীদের যে সমান অধিকার, নারীদের স্বাধীনতা, নারীদের শিক্ষা, এই বিষয়টা প্রথম শুরু হয় 19 শতকে। তা আমরা এখানে কয়েকজন বিখ্যাত ঐতিহাসিক যারা নারীদের উপরে গবেষণা করেছেন তাদের নিয়ে আমরা একটু আলোচনা করব। তাদের বক্তব্যের ভিতর দিয়েই আমরা 19 শতকের নারীদের অবস্থা কেমন ছিল সেটা জানারও চেষ্টা করব। দেখো, এখানে রয়েছে জেমস মিল। আমরা জানি তিনি বিখ্যাত একজন ব্রিটিশ লেখক। তিনি লিখেছিলেন দ্য ব্রিটিশ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই গ্রন্থে তিনি ইউরোপের নারীদের সাথে ভারতীয় নারীদের একটা তুলনামূলক আলোচনা করেছেন। তিনি বলছেন যে ইউরোপের নারীরা ভারতীয় নারীদের থেকে অনেক ভালো জায়গায় ছিল। সেই তুলনায় ভারতীয় নারীরা অনেক সমাজে পুরুষের শোষণের শিকার হয়, নানা রকম কুপ্রথার শিকার ভারতীয় নারীরা। এই কারণে যে সমাজে নারীকে অবহেলিত করে রাখা হয়, নারীর উপরে অত্যাচার করা হয়, সেই সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না, জেমস মিল বলছেন। এই কারণে ভারতের সমাজও কিন্তু ছিল পশ্চাৎপদ, ক্রমাগত পিছিয়ে ছিল, সে এগিয়ে যেতে পারেনি জেমস মিলের বক্তব্য অনুযায়ী। রজতকান্ত রয় তিনি একটা গ্রন্থ লিখছেন, ম্যান, ওম্যান অ্যান্ড নোভেল। এই গ্রন্থে তিনি বলছেন যে 19 শতকের শুরুতে ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছে এবং সেই শিক্ষার হাত ধরে তারা ইউরোপের রেনেসাস অর্থাৎ যে নবজাগরণ সেটা জানতে পারছে। যুক্তির দিয়ে যে সব কিছু বিচার বিশ্লেষণ করা, সেই পদ্ধতি ভারতীয়রা আয়ত্ত করছে। তারা মানবতাবাদ সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণা গড়ে উঠছে। হিতবাদ, উপযোগবাদ, এই সমস্ত দার্শনিক মতবাদের সাথে ভারতীয়রা পরিচিত হচ্ছেন এবং তারা এই সমাজ সংস্কারের কাজে একটা পদক্ষেপ নিচ্ছেন বা সূচনা করছেন। এরপরে দেখো রয়েছে তনিকা সরকার একটা গ্রন্থ লিখছেন, দ্য হিন্দু লাইফ অ্যান্ড হিন্দু নেশন। এই গ্রন্থে তিনি বলছেন যে রক্ষণশীল যে বুদ্ধিজীবীরা, ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে বুদ্ধিজীবীরা, তাদের মধ্যে অনেকে রক্ষণশীল ছিলেন।
এই রক্ষণশীল ব্যক্তিরা তারা কিন্তু সমাজ সংস্কার কি জিনিস আর কুপ্রথার বিরুদ্ধে নারীকে মুক্ত করা কি জিনিস এটাকে আলাদা করতে পারেননি। এই কারণে নারী অগ্রগতির বিষয়টা পিছিয়ে থাকে, কারণ দেশের যারা বুদ্ধিজীবী মহল তারাই কিন্তু রক্ষণশীলতায় তারা আচ্ছন্ন ছিল। তাদের মধ্যে যে রক্ষণশীল ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে তারা বজায় রাখতে চেয়েছিলেন। তারা কখনোই চাননি যে পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষের সমান মর্যাদা লাভ করুক, আর এটা হলে পুরুষরাই তখন পিছিয়ে পড়বে নারীদের থেকে। এই রকম একটা আশঙ্কা কিন্তু এই সমস্ত রক্ষণশীল ব্যক্তিদের মধ্যে ছিল। ফলে তারা কিছু সমাজ সংস্কার করলেও তারা কিন্তু নারী মুক্তির যে আন্দোলন বা নারীদের শিক্ষার অঙ্গনে নিয়ে আসা, তাদের সমান অধিকার দেওয়া, এই বিষয়টাকে কিন্তু তারা আলাদাভাবে দেখেনি। এই বিষয়টা বলছেন তনিকা সরকার। রক্ষণশীলরা কুপ্রথা আর সামাজিক সংস্কারের মধ্যে ভেদাভেদ করতে পারেন। এরপরে দেখো রয়েছে ডেভিড কপ, তিনি দ্য ব্রাহ্ম সমাজ বলে একটা গ্রন্থ লিখেছিলেন। এই গ্রন্থে তিনি বলছেন যে ভারতের প্রথম আধুনিক মানুষ এই রাজা রামমোহন রায়, তিনি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিলেন এবং এর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তিনি সতীদাহ প্রথা নিবারণের জন্য আন্দোলন করেন। সতীদাহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় যুক্তি দিয়েছিলেন। গীতার উক্তি জনসমক্ষে তুলে ধরে বলেন যে গীতায় লেখা আছে যে নিষ্কাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তাই এখানে স্বামী মারা গেলে তার স্ত্রীকে যে সহমরণে যেতে হতো, যে সতীদাহ প্রথায় তাকে অংশগ্রহণ করতে হতো, এটা হচ্ছে সকাম ধর্ম। তা সকাম ধর্ম নিষ্কাম ধর্ম অপেক্ষা নিচু স্তরের। তাই একজন বিধবার পক্ষে সহমরণ অপেক্ষা তার যে বৈধব্য পালন করাটাই কিন্তু শ্রেষ্ঠ। এমনভাবে যুক্তি সাজিয়ে তিনি জনসমক্ষে তুলে ধরেন এবং জনসমাজও তাতে আলোড়িত হয়, এবং শেষ পর্যন্ত আমরা জানি 1829 সালে এই সতীদাহ প্রথা নিবারণ হয়। সতীদাহ প্রথা আইন করে বন্ধ করে দেওয়া হয়। এই সতীদাহ প্রথা নিবারণ ছিল ভারতীয় সমাজের উপরে প্রথম আঘাত। এই কারণে সতীদাহ প্রথা নিবারণের যে আন্দোলন রামমোহন শুরু করেছিলেন তার বিরুদ্ধে সেই সময় রক্ষণশীল ভারতীয়রা কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন, রামমোহনের বিরোধিতা করেন, ব্রিটিশ সরকারকে বোঝানোর চেষ্টা করেন যে এমনটা করলে হিন্দু সমাজের ধর্মের উপর আঘাত নেমে আসবে এবং সেটা হিতে বিপরীত হতে পারে। ফলে রক্ষণশীলদের এই বিরোধিতা সত্ত্বেও ভারতের এই আধুনিক মানুষ রাজা রামমোহন রায় নানা রকম ধর্মীয় যুক্তি দিয়ে বোঝাতে চান যে সতীদাহ প্রথার থেকে বৈধব্য পালন করাই নারীর পক্ষে শ্রেষ্ঠ। তিনি যেন তেন প্রকারে এই পাশবিক অত্যাচার নারীদের উপরে সেটা বন্ধ করতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সফল হন। তো এই সতীদাহ প্রথার ভিতর দিয়েই ভারতীয় সমাজকে তিনি নাড়া দিতে চেয়েছিলেন, এবং ভারতীয় যে রক্ষণশীল সমাজ প্রথম একটা তীব্রভাবে আঘাতপ্রাপ্ত হয় এই সতীদাহ প্রথার ভিতর দিয়ে বা সতীদাহ প্রথার নিবারণের ভিতর দিয়ে। রক্ষণশীল যারা ছিল ভারতীয় সমাজে তারাও যেমন নড়ে চড়ে বসে, আবার যারা প্রগতিশীল যুক্তিবাদী উদার প্রকৃতির যারা সমাজ সংস্কারক তারাও নারীদেরকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। সেই সূত্র ধরে কিন্তু পরবর্তীকালের বিভিন্ন সমাজ সংস্কারকরা নারী স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেন। এরপরে দেখো এই রামমোহনের জীবনী যিনি লিখেছিলেন সেই দিলীপ কুমার বিশ্বাস, তিনি লিখেছিলেন রামমোহন সমীক্ষা বলে একটি গ্রন্থ। সেই গ্রন্থে বলছেন যে রামমোহনের এই দেখানো পথ সতীদাহ প্রথা অর্থাৎ এই কুপ্রথা নিবারণ করার এই আন্দোলন দ্বারা উদ্বুদ্ধ হন পরবর্তীকালের বিভিন্ন সমাজ সংস্কারকরা, যেমন বিদ্যাসাগর, তিনি বিধবা বিবাহ প্রবর্তন করেন। ব্রাহ্ম সমাজ আন্দোলন, ইয়াং বেঙ্গলদের যে ডিরোজিও নেতৃত্বে ইয়াং বেঙ্গল আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলোর মূল লক্ষ্য ছিল নারীদের উপরে যে সমস্ত কুপ্রথা ছিল, সতীদাহ প্রথা বাদে যে বিধবা বিবাহ করা বা এখানে তাদের অল্প বয়সে বিয়ে দেওয়া, বাল্য বিবাহ এবং পণ প্রথা, বহু বিবাহ, পুরুষের বহু বিবাহের শিকার ছিল নারী, এই সমস্ত দিকগুলো বন্ধ করা। রামমোহনের দেখানো পথ ধরে বিদ্যাসাগর, ডিরোজিও, ব্রাহ্ম সমাজ আন্দোলন তারা কিন্তু নারীদের হয়ে বা নারী মুক্তির জন্য একাধিক সংস্কার কর্মসূচি গ্রহণ করে। তা 19 শতকে আমরা এটাই দেখব যে এই নারীদের অবস্থার উন্নতির জন্য এই সমাজ সংস্কার আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কুপ্রথা নিবারণ এবং নারীদের বিভিন্ন যে সমস্ত কুপ্রথার শিকার রয়েছে নারীরা, তা থেকে নারীকে মুক্ত করার যে আন্দোলন সেটা শুরু হচ্ছে এই 19 শতকে।
এছাড়া 19 শতকে মিশনারিরা ভারতবর্ষে আসছেন এবং তারা দেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করছেন। সেই পাশ্চাত্য শিক্ষার বিস্তার করতে গিয়ে তারা বিদ্যালয় স্থাপন করছেন মেয়েদের জন্য। লন্ডন মিশনারি সোসাইটি, চার্চ মিশনারি সোসাইটি, স্কটিশ মিশনারি সোসাইটি, সেন্ট জেভিয়ার্স মিশনারি সোসাইটি, ডেভিড অ্যানি কুক, এই সমস্ত বিভিন্ন অর্গানাইজেশন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনারিরা তারা ভারতবর্ষে এসে নারী শিক্ষার বিস্তারের জন্য বিভিন্ন বিদ্যালয় স্থাপন করছেন। এবং ভারতীয়দের মধ্যে এখানে রাধাকান্ত দেব, কেশবচন্দ্র সেন, রামমোহন রায়, এরকম বিভিন্ন ব্যক্তি, বিদ্যাসাগর, ড্রিঙ্ক ওয়াটার বেথুন রয়েছেন, ডেভিড হেয়ার রয়েছেন, এনারা সবাই কিন্তু নারী শিক্ষার অগ্রগতির জন্য তারা অনেক প্রচেষ্টা করেছেন, অনেক আন্দোলন করেছেন। এবং শেষে দেখা যায় এটাই যে এই নারী শিক্ষায় বা এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে কিছু নারী তারা কিন্তু শিক্ষিত হয়ে ওঠেন এবং কলকাতায় একটা ভদ্র মহিলা বলে একটি নারী সমাজের উৎপত্তি ঘটে, ভদ্র মহিলা। এবং এই ভদ্র মহিলাদের মধ্যে অনেক গণ্যমান্য নারী ছিলেন যারা সমাজ সংস্কারে পরবর্তীকালে ব্রতী হয়েছিলেন। এখানে গঙ্গাবাইয়ের কথা বলা যায়, পণ্ডিতা রমাবাই, মাতাজি মহারানী তপস্বিনীর কথা বলা যায়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বলা যায়, ভগিনী নিবেদিতার কথা বলা যায়। চিকিৎসা বিদ্যায় নারীরা পারদর্শিতা দেখান, আইন ব্যবসায় পারদর্শিতা দেখান, বিভিন্ন ক্ষেত্রে নারীরা এই পারদর্শিতা দেখানো শুরু হয়। সাংবাদিকতার ক্ষেত্রে নারীরা পারদর্শিতা দেখান। এগুলো সবই শুরু হচ্ছে 19 শতকে। তা 19 শতকে যদি বলে যে ভারতের নারীদের অবস্থাটা কি, তা এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটাকেই আমাদেরকে এখানে তুলে ধরতে হবে, নোটসে মেনশন করতে হবে। এই আনসারটা আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে, তোমরা সেই জায়গা থেকে খাতায় নোট ডাউন করবে। 19 শতকে ভারতীয় নারীদের অবস্থা কেমন ছিল, এই প্রশ্নটা এখানে উপরে না লেখা থাকলেও সাইডে কিন্তু লেখা আছে, তোমরা পরে দেখতে দেখতে বুঝতে পারবে। দেখো উত্তরটা তোমরা যেভাবে লিখবে, ভারতবাসীর জাতীয় জীবনের বিকাশের ইতিহাসে 19 শতক এক বিস্ময়কর শতক। বস্তুত ভারতে ইংরেজদের আগমন সূত্রে ইউরোপীয় ভাবধারার আঘাতে প্রাচীন ভারতীয় জীবনাদর্শ, সমাজবিন্যাস, মূল্যবোধ এবং ধ্যান ধারণা ভেঙে পড়ে এবং রাষ্ট্র ও সমাজ জীবনে এক অভিনব সংঘাতের শুরু হয়। এমতাবস্থায় প্রাচ্য ও পাশ্চাত্যের এবং প্রাচীন ও নবীনের মর্মবাণী আত্মস্থ করার সূত্রে বাংলার সমাজ জীবনে এক নবযুগ ও নবজাগরণের সূত্রপাত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে ঔপনিবেশিক ভারতের আধুনিকীকরণের প্রয়োজনে সরকার শিক্ষার সংস্কার ও প্রসারের সঙ্গে সঙ্গে নারী সংস্কারের বিষয়টিকে গুরুত্ব দেয়। এই ছিল ফার্স্ট প্যারা। এরপরে দেখো সেকেন্ড প্যারা কী বলা হচ্ছে, ঐতিহাসিক জেমস মিল তার দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে লেখেন, ইউরোপের নারীদের তুলনায়, তোমরা এই জায়গা থেকে লিখবে, ইউরোপের নারীদের তুলনায় ভারতীয় নারীরা একান্তই এক অমর্যাদার শিকার এবং সেই কারণেই ইউরোপ ও অন্যান্য সুসভ্য দেশের তুলনায় ভারতীয় সমাজ পশ্চাৎপদ। এই প্রসঙ্গে এইজ রিজলে লিখেছেন, সতীদাহ, নারীর বাল্যবিবাহ ও অসম বিবাহ, পুরুষের বহু বিবাহ, নারীর বৈধব্য ও বৈধব্যকালীন কঠোর ব্রহ্মচর্য পালন সংক্রান্ত প্রথা পদ্ধতির নাগপাশে আটকে থাকা নারী জীবনের মর্ম বাণী বুঝতেই পারে না। তিনি আরও লিখেছেন, ভারতীয় বুদ্ধিজীবীরা বৌদ্ধিক ও রাজনৈতিক ব্যাপারে উৎসাহী, কিন্তু সমাজের পুনর্গঠন ও পুনর্গঠিত সমাজের নারীকে তার যোগ্য মর্যাদা দিতে আদৌ উৎসাহী নন। প্যারা করে দেখো, রজতকান্ত রায় তার ম্যান, ওম্যান অ্যান্ড দ্য নভেল দ্য রাইজ অফ এ নিউ কনসিয়াসনেস ইন বেঙ্গল 1558 থেকে 1947 গ্রন্থে লিখেছেন, পশ্চিমী সভ্যতা সংস্কৃতির সূত্রে ভারতে ইউরোপীয় রেনেসার মূল সূত্রগুলির সাথে ভারতীয় বুদ্ধিজীবীদের পরিচয় ঘটে যায়। ফলে ব্যক্তিবাদ, মানবতা, হিতবাদ এবং সামাজিক বিবর্তনবাদ প্রভৃতি বিষয়গুলির মাপকাঠিতে পশ্চাৎপদ ভারতীয় সমাজের পরিমাপ এবং মূল্যায়ন হতে থাকে। এই অবস্থায় পশ্চাৎপদ ভারতীয় সমাজের ব্যাধিগুলি নিরাময়ের চিন্তা প্রাধান্য পায়। প্যারা করে দেখো, পশ্চিমী আলোকপ্রাপ্ত বুদ্ধিজীবীরা ভারতীয় সমাজের সংস্কার সম্পর্কে তাদের অগ্রসর চিন্তা ব্যক্ত করলে ভারতীয় রক্ষণশীল বুদ্ধিজীবীরা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। তাদের বক্তব্য হলো, ভারতীয় সমাজের নারী আদৌ অবহেলা বা অমর্যাদার শিকার নয় বা অমর্যাদার অধিকারী নয়। ভারতীয় সমাজে সুপ্রাচীন কাল থেকে নারীকে তার মর্যাদা দিয়ে এসেছে। বিবাহকালে নারী ও পুরুষ একই সাথে উচ্চারণ করে, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। আর নারীকে যেসব অধিকার, অমর্যাদা ও প্রথা পদ্ধতির শিকার হতে হয়েছে তা সবই
ঐতিহ্য সিদ্ধ সতীদাহ, বাল্যবিবাহ এবং বৈধব্যকালীন অত্যাচার পালনের প্রয়োজন যুগ যুগ ধরে মান্যতা পেয়েছে ও পালিত হয়েছে। তানিকা সরকার তার দ্য হিন্দু লাইফ অ্যান্ড হিন্দু নেশন গ্রন্থে হিন্দু নারী সংক্রান্ত রক্ষণশীল সমাজের মতাদর্শ তুলে ধরেছেন এবং একই সঙ্গে তিনি দেখিয়েছেন রক্ষণশীল হিন্দু সমাজের সমাজপতি ও সমাজ শিরোমণিরা সংস্কার এবং কুসংস্কার এবং প্রথা ও কুপ্রথার ভেদটিকে পৃথক করে উঠতে পারেননি। ঐতিহ্য সংক্রান্ত গোড়ামো তাদেরকে আচ্ছন্ন করে রেখেছিল, সে কারণে নরকের জীবরূপে মনে করতে কুণ্ঠিত হননি। অপরপক্ষে নারীর স্বাধীন সত্তা ও মহত্ব পাছে পুরুষের পুরুষত্ব ক্ষুণ্ণ করে, সেজন্য তারা উচ্চারণ করতে থাকেন ন স্ত্রী স্বাতন্ত্রম অহতি। এছাড়া তারা বলতে থাকে যে স্ত্রী জাতি হীনমতি, অল্পবুদ্ধি সম্পন্ন এবং কাম ও লোভের শিকার। তাই তাদের সিদ্ধান্ত হলো নারী জাতির শাস্ত্র নির্দেশ ও শাস্ত্র বচন অবশ্য পালনীয়। ডেভিড কপ তার দ্য ব্রাহ্ম সমাজ অ্যান্ড দ্য শেপিং অব দ্য মডার্ন ইন্ডিয়া মাইন্ড গ্রন্থে লিখেছেন, পশ্চিমী আলোকপ্রাপ্ত বুদ্ধিজীবীরা সমাজ ও জাতি গঠনের জন্য নারী সংস্কারের বিষয়ে সোচ্চার হয়ে ওঠেন। উল্লেখ্য, আলোচ্য পর্বে প্রগতিশীল সংস্কারকদের পুরোধা হলেন রাজা রামমোহন রায়। সমাজ সংস্কারের ক্ষেত্রে রামমোহনের সর্বাধিক বলিষ্ঠ ও সফল সংগ্রাম হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন পুনর্সংগঠন। সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ শীর্ষক পুস্তিকাতে তিনি হিন্দু শাস্ত্রসমূহ হতে বহু সংখ্যক প্রমাণ উদ্ধার করে দেখিয়েছেন সতীদাহ একান্তই অশাস্ত্রীয়। এ প্রসঙ্গে তার কয়েকটি বিশেষ যুক্তি হল: ক, গীতায় নিষ্কাম কর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে, কিন্তু মৃত স্বামীর সঙ্গে স্বর্গবাসের জন্য সহমরণে যাওয়ার অর্থ হল সকাম কাজ করা। সকাম ধর্ম নিষ্কাম ধর্ম অপেক্ষা নিচু স্তরের, তাই বিধবার পক্ষে ব্রহ্মচর্য পালনই সহমরণের চেয়ে প্রশস্ত। এরপরে দেখো খ, বিধবাকে তার ইচ্ছা বা অনিচ্ছায় সহমরণে যেতে দেওয়ার অর্থ নারী হত্যা ঘটানো। দেশাচারের দোহাই দিয়ে নারী হত্যা ধর্মরূপে গণ্য হতে পারে না। অপরপক্ষে যে দেশে এরূপ আচার পালিত হয় সে দেশই পতিত হয়। প্যারা করে সতীদাহ প্রথার বিরুদ্ধে রামমোহনের আন্দোলন বাংলার শিক্ষিত সমাজকে সচেতন করে তোলে। পরিস্থিতি অনুকূল ভেবে বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। প্যারা করে দেখো, দিলীপ কুমার বিশ্বাস তার রামমোহন সমীক্ষা গ্রন্থে লিখেছেন, সতীদাহের বিরুদ্ধে হিন্দু সমাজে তিনি যেভাবে আলোড়ন সৃষ্টি করেন তা বাঙালি সমাজকে তার ঐতিহ্য সংক্রান্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কার সম্পর্কে নতুন চিন্তাভাবনার মুখোমুখি এনে হাজির করে দেয়। বস্তুত সতীদাহ প্রথার বিরুদ্ধে তুমুল সংগ্রাম, পিতার সম্পত্তিতে কন্যার অধিকার বা বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন, পরবর্তীকালে বিদ্যাসাগর, ইয়ং বেঙ্গল প্রমুখদের এ বিষয়ে সংগ্রামে প্রেরণা জুগিয়েছিল। যেমন বিদ্যাসাগর বিধবা বিবাহ সংক্রান্ত দুটি প্রস্তাবে জোরালো মন্তব্য রাখেন, স্ত্রী শিক্ষা বিস্তারের বিষয়ে আন্তরিকভাবে সচেষ্ট হন। প্যারা করে দেখো, পরিশেষে বলা যায় ঊনবিংশ শতকে নারীদের অবস্থা মোটেই আশাব্যঞ্জক ছিল না। তবে এই শতকেই নারীর উন্নতিকল্পে পাশ্চাত্য ভাবধারা ও নবজাগরণ সূত্রে আধুনিক কয়েকজন মহাপুরুষের হাত ধরে নারী উন্নতিকরণ প্রক্রিয়ার সূচনা হয় মাত্র। তো এই ছিল 19 শতকে ভারতে নারীদের অবস্থা কী রকম ছিল তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।